আমি কি তোকে বলেছিলাম রিফাতের সাথে সম্পর্ক জড়াতে? বড় তো বলিসনি রিফাতের থেকে দূরে থাকতে, সব সময় রিফাতের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াতি। আহনাফ ইতস্তত বোধ করতে শুরু করে। এসব কথা বাদ দে, ভালো লাগছে না। আহনাফ হীরকে এড়িয়ে যেতে নিলে হীর তার হাত ধরে কেঁদে ওঠে। আহনাফ হতভম্ব হয়ে যায় হীরের কান্না দেখে। আহনাফ, আমি তোর বোন, তোর কি আমার উপর কখনো রাগ ছাড়া মায়া হয়নি? আমাকে দেখে একবারও ইচ্ছে হয়নি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার? আশেপাশের সকল ভাই বোনেদের যখন একসাথে গল্প করতে দেখি, তখন কি ভেবেছিস আমার মনের অবস্থা কেমন হয়? সব সময় আমার ওপরে রাগ দেখিয়ে এসেছিস। তুই চেয়েছিস আমি মরে যাই, কারণ এই জীবনে আমি তোর জন্য বিরক্তিকর। আমি চাই তুই আমার জন্য দোয়া করিস, যাতে আমার এই মুখ কখনোই তোকে দেখতে না হয়। হীর আহনাফের হাত ছেড়ে সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে আহনাফ থ হয়ে সেখানে তখনও দাঁড়িয়ে রয়। হয়তো কোনো একদিন তার বোনের সাথে তার বোঝাপড়া মিটে যাবে, এটা ভেবে সে পুনরায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু না, সে পারে না। এবার সে নিজেকে সান্ত্বনা দিতে পারেনি। তার বুকে ব্যথা হতে শুরু করলো, কঠিন ব্যথা। আগের থেকে শরীরের অবস্থা কেমন? নিশাত এক গ্লাস পানি পুরোটা শেষ করে টেবিলে রেখে দেয়। মোটামুটি, কেবল রাত হলেই অতীতের ভয়ানক স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই জন্যই তো ঘুমের ঔষধ দিয়েছি। নিশাত মাথা নাড়ায়। গতকাল রাতে নিয়াজ কল দিয়েছিল। তোমার এক্স? হ্যাঁ। নিশাতের চেহারায় খুশি খুশি ভাব। তারপর কি বললো? কেমন আছো, কি করো, এইসব বলেছে। বলেছো যে তোমার ডিভোর্স হয়ে গেছে? সেটা জেনেই তো কল করেছে। আর কি কি বললো? সান্ত্বনা দিয়েছে, হয়তো ওর জায়গায় অন্য কেউ হলে অপমান করে দিত। নিশাতের চেহারা আবারও চুপসে গেল। বলেছো যে তুমি প্রেগনেন্ট? না। হুট করে নিশাতের মন আবারও ফুরফুরে হয়ে গেল। জানেন, নিয়াজ এখনো বিয়ে করেনি। হীর অবাক হলো। কেন? প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। এখন কোথায় উনি? ঢাকাতেই আছে। হীর মাথা নাড়ায়। টেনশন করো না, জীবনে দুঃখের পর সুখ আসবেই। আল্লাহর কাছে দোয়া করো, নিজের সন্তানকে নিয়ে বেঁচে থাকো, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলো। দেখবে আর কোনো কষ্টই তোমাকে স্পর্শ করতে পারবে না। হীরের কথায় নিশাত হাসল। কিছুক্ষণ পর সে চলে যায়। হীরের মাথায় প্রশ্ন, এত মায়াবী একটা মেয়ের সাথে কেউ এমনটা কি করে করতে পারে? হঠাৎ তার মোবাইলে ইয়াসের কল আসে। নিশাত গেছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন ও এসেছিল? ইয়াস জবাব দেয় না। আপনি নিঃস্বাদকে কি করে চেনেন, সত্যি করে বলুন। ইয়াস দীর্ঘ শ্বাস ফেলে। বিকেলের মিষ্টি বাতাসে হীরের মন ফুরফুরে লাগছে। হীর এবং ইয়াস একটা ক্যাফেতে এসেছে। ক্যাফের চারিপাশ গাছপালায় ঘেরা। হীরের বেশ ভালোই লাগছে। তার সামনে সুদর্শন একজন পুরুষ। হীর লজ্জা পেল। তার মাথায় ইয়াসকে নিয়ে এই ধারণা কেন এলো? কি লজ্জাজনক। হীরের সামনে এক কাপ কফি রাখা, আরও রয়েছে হালকা পাতলা কিছু খাবার। হীর, বলুন। নিশাতকে আমি অনেক বছর আগে থেকেই চিনি। কি করে? নিশাতের হাজবেন্ড মানে সোহাগ আমার খুব ভালো বন্ধু ছিল। হীর অবাক হয়ে যায়। কি? বলতে লজ্জা লাগলেও এটাই সত্যি। কখনো কল্পনাও করিনি নিজের বন্ধু এত নীচ হবে। আপনি সব কাহিনী কি করে জানেন? নিশাত বলেছে জানো হীর, নিশাতের ছবি দেখার পর সোহাগ অনেক খুশি হয়ে যায়। সবসময় আমাকে কল দিয়ে নিশাত নিশাত করত, কিন্তু হুট করেই ওর বদলানোতে আমি অবাক হয়ে যাই। নিশাত যখন আমাকে সব খুলে বলে, তখন যেন আমি আকাশ থেকে পড়ি। আমার সোহাগ আর ওর পরিবারের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। নিশাতের হাজবেন্ড তো এখন জেলে, তাই না? ওকে জেলে রাখার ব্যবস্থা আমিই করেছি। এ ধরনের পুরুষের স্বাধীন থাকার কোনো অধিকার নেই। নিশাতের থাকা খাওয়ার ব্যবস্থাও আপনি করেছেন, তাই না? ইয়াস হীরের দিকে এক নজরে তাকায়। হীর বুঝতে পারে তার ধারণা ঠিক। আমি ওকে তোমার কাছে পাঠিয়েছি কারণ নিশাত মানসিকভাবে ঠিক নেই। বুঝেছি, আপনাকে ধন্যবাদ। ইয়াস মুচকি হাসল। উঠছি হীর, অফিসে যেতে হবে, কাজ পড়ে আছে অনেক। আচ্ছা। ইয়াস চলে যাওয়ার আগে তার মোবাইলে কল আসে কারো। ইয়াস কথা বলতে থাকে, অন্যদিকে হীর তার দিকে এক নজরে তাকিয়ে। কি করে একজন মানুষ একজন অপরিচিত মানুষের এতটা সাহায্য করতে পারে? অবশ্যই সে কোনো মহান। ইয়াসের প্রতি আমার মুগ্ধতা কেন বারবার জাগতে থাকে? উনি অতি সাধারণের মধ্যেও সাধারণ।
ইয়াশ কল কেটে দেয়, তারপর হীরের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সে লুকিং গ্লাসে তাকায়। এখান থেকে পেছনের ক্যাফে দেখা যায়। হীর কফি খাচ্ছে, কিন্তু তার সামনের চেহারা দেখা যাচ্ছে না, কেবল পিছ থেকেই দেখা যায় বাতাসে তার চুলগুলো উড়ছিল। তুমি কোনো এক মুগ্ধতা যারা মায়া কাটিয়ে ওঠা কষ্টকর। জ্যোতি বসে আছে, তার মেজাজ খারাপ। ইয়াশ নিশ্চয়ই হীরের সাথে দেখা করতে গেছে, কেননা তার মোবাইলে হীরের কল ফার্স্টে ছিল। সে কি করবে বুঝে উঠতে পারে না। হঠাৎ কেউ ভেতরে আসে। জ্যোতি তাকিয়ে দেখে সিকিউরিটি গার্ড। জ্যোতির প্রচণ্ড রাগ হয়। কি সমস্যা? হুটহাট তোমরা কেন আসো আমি বুঝতে পারি না। আসলে ম্যাম, অনেক জরুরি একটা কাজ ছিল। কোনো জরুরি না, এক্ষুনি বের হও, না হলে গার্ড তোমাদেরকে বসকে বলে বের করে দিবে। ইডিয়েট। জ্যোতি কথাটা বলেই নিজের কাজে মনোযোগ দেয়। হাউ ডেয়ার ইউ জ্যোতি? জ্যোতি তাকিয়ে দেখে ইরফান দাঁড়িয়ে। তার চেহারা রাগে লাল হয়ে গেছে। ইরফানের পিছে সেই সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। নিজেকে কি ভাবো তুমি? আজ পর্যন্ত এই অফিসের মালিক আমার বাবা থেকে শুরু করে আমি কিংবা আমার ভাই কখনো কারোর সাথে গলা উঁচু করে কথা বলিনি, আর সেখানে তুমি? এই সাহস তোমাকে কে দিয়েছে? জ্যোতি দাঁড়িয়ে যায়। ইরফান এই প্রথম তার সাথে এভাবে রাগ দেখিয়েছে। ইরফান, আমি দুঃখিত, আসলে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না। আমাকে সরি না বলে ওনাকে বলো। পেছন থেকে গার্ড বলে ওঠেন, না না, তার দরকার নেই, আমি বরং আসি। না, আপনি যাবেন না। জয়তি আপনাকে যতক্ষণে সরি বলবে ততক্ষণে আপনি যেতে পারবেন না। জ্যোতি বাধ্য হয়ে অনেকক্ষণ পর ওনাকে সরি বলে। এটা শুনে লোকটির মনে অনুশোচনা বোধ হয়, অথচ অনুশোচনা বোধ হওয়ার কথা জ্যোতির। লোকটি চলে যেতে ইরফান শান্তশিষ্ট কণ্ঠে বলে ওঠে, আর কখনো এমনটা করবে না জয়তি। আমার এসব পছন্দ না। আমার সামনে কখনো বিনা কারণে কাউকে অপমান করবে না। আই ডোন্ট লাইক দিস। জ্যোতি মাথা নাড়ায়। ইরফান তার সামনে বসে। ভাইয়া কোথায়? জানি না, শুধু বলেছে বাইরে যাচ্ছে, সব দেখে শুনে যেন রাখি। ও, হঠাৎ অফিসে যে? এটাই বলতে এসেছি। ইরফান কিছুক্ষণ চুপ থেকে পড়ে। আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি আহনাফের সাথে। কি? অস্ট্রেলিয়া? কিন্তু কেন? আর আহনাফকে? হিরার ভাই আহনাফ। বুঝলাম, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। মনে হয় না আমি ভাইয়ার বিজনেসে হেল্প করতে পারবো, তাই ঠিক করেছি বিদেশে গিয়ে নিজের মতো সঠিক কাজ খুঁজে বের করব। আন্টি জানে? কেউ জানে না, তবে খুব শীঘ্রই আমি তাদের জানাবো। জ্যোতি মাথায় আকাশ ভেঙে পড়ে। না, এটা করতে দেওয়া যাবে না, কারণ তার কাছে দুটো অপশন ছিল, হয়তো ইয়াশ নয় ইরফান। কিন্তু ইরফান যদি বিদেশে চলে যায় তাহলে নির্ঘাত ও হাতছাড়া হয়ে যাবে তার থেকে। আর ইয়াশের হাবভাব দেখেও মনে হয় না যে ও এত সহজে জ্যোতিকে বিয়ে করার মানুষ। তার মানে কি খান বাড়ির সকল সম্পত্তি জ্যোতির হাতছাড়া হয়ে গেল? আমি উঠেছি জয়তি। ইরফান দাঁড়িয়ে যেতেই জ্যোতিও দাঁড়িয়ে যায়। ইরফান, তোমার আরও একবার ভাবা উচিত। এভাবে নিজের মাকে রেখে চলে গেলে আন্টি কষ্ট পাবে। মাকে আমি মানিয়ে নেব, আমি জানি না বুঝবে। ইরফান সেখান থেকে বেরিয়ে যায়। জ্যোতির গা থেকে যেন আগুন বের হচ্ছে। ইরফানকে হাতছাড়া করা যাবে না, তাহলে ইয়াশও হাতছাড়া হয়ে যাবে। সে বুদ্ধি করতে থাকে কি করলে সে পাবে খানবাড়ির সম্পত্তি। রাত তখন 8:30। হীর মাত্রই বাড়ি ফিরেছে। তার শরীর আজ বেশ ক্লান্ত। আগের দিনগুলোর তুলনায় আজকে সে বেশ দেরি করে বাড়ি এসেছে। হীর দেখে ড্রয়িং রুম ফাঁকা। সচরাচর সে রাতে এসে ইরফান এবং ফারজানা আন্টিকে সোফায় বসে থাকতে দেখত। হীর বুঝতে পারে ফারজানা আন্টি তার রুমে ঘুমোচ্ছে, আর ইরফান হয়তো বাড়ি নেই। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় হুট করে সে কারো ফোপানোর শব্দ পায়। হীর নিচে তাকায়, শব্দটা শাহরুখ আন্টির রুম থেকে আসছে। হীর বেশ চিন্তায় পড়ে পুনরায় নিচে নেমে শাহরুখ আন্টির রুমের দিকে রওনা হয়। রুমের দরজা খানিকটা চাপানো। হীর উকি মেরে দেখে শাহরুখ আন্টি বিছানায় বসে কাঁদছেন। রুমে আবছা আলো জ্বলছে। হীরের খুব আগ্রহ জাগে। সে দরজায় কড়া নাড়ে। শাহরুখ আন্টি দ্রুত তার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে। কে? হীর দরজা খুলে দেয়। শাহরুখ আন্টি হীরকে দেখে চমকে গেলেও মিথ্যা মুচকি হাসি দিয়ে তা ঢেকে ফেলে। হেরছে, কখন এলে?
শাহরুখ আন্টির কণ্ঠ কাঁপা কাঁপা, যে কেউ বুঝবে যে তিনি এতক্ষণ কেঁদেছেন। মাত্র এলাম, কিছু হয়েছে আন্টি? আপনার কণ্ঠ এমন লাগছে যে। একটু ঠান্ডা লেগেছে তো, তাই আর কি। তুমি ফিরে শুয়ে খেতে আসো, ইয়াস আর ইরফানের আসতে বোধহয় দেরি হবে। হির কিছু না বলে রুমের ভেতর প্রবেশ করে শাহরুখ আন্টির সামনে বসে। এরপর সে শাহরুখ আন্টির 2 হাত শক্ত করে ধরে বলে, আন্টি, আমাকে বলুন, কেন আপনি প্রতিদিন রাতে এভাবে কাঁদেন? কি হয়েছে আপনার? আপনি কি কষ্টে আছেন? কে আপনাকে কষ্ট দিচ্ছে? আমাকে বলুন। হীরের শান্ত কণ্ঠে শাহরুখ আন্টি পুনরায় কেঁদে দেয়। হীর চুপ করে রয়। আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যেতে রাজি আছি, আমার অতীত আমি ভুলে যেতে রাজি আছি, কিন্তু আমার ছোট সন্তান, আমার ছেলেটাকে আমি কি করে ভুলবো? হীর অবাক হয়ে শাহরুখ আন্টির দিকে তাকিয়ে রয়। ছেলে? আপনার ছেলে? এই কথা ফারজানা আফা আর ইকরাম ভাই ছাড়া কেউ জানে না, ইয়াস আর ইরফানও না। কি হয়েছে আপনার ছেলের সাথে? শাহরুখ আন্টি কান্না থামিয়ে বলতে শুরু করেন, আমার স্বামী আমাকে বিয়ের কয়েকদিন পর থেকে নানাভাবে আমাকে নির্যাতন করা শুরু করে। আমি মুখ বুজে কেবল নিজের সম্মানের জন্য চুপ করে রই। আমার বাবা মাও আমার সম্মানের জন্য ওই কাপুরুষটার সাথে আমায় থাকতে বলে। বিয়ের কয়েক বছর পর আমার একটা সন্তান হয়, ছেলে সন্তান। আমার স্বামী এতে বেশ খুশি হয়ে যায়। সে এরপর থেকে আমার উপর আর গায়ে হাত তোলে না। ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু ওর আসল রূপ বের হয় আমার ছেলের বয়স যখন 4 মাসে পা রাখে। আমার সেই ছোট্ট সোনা, আমার আবির, জুয়ার খেলায় হারায় আমার ছেলেকে মাঝরাতে বিক্রি করে দেয় ওই কাপুরুষ্ট। কিন্তু এরপর আর আমি আমার সম্মানের কথা ভাবিনি। পুরো গ্রামে এই খবর ছড়িয়ে দেই। এরপর ওকে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু আমি তো পেলাম না আমার কলিজাকে। কোথায় আছে ও? আজও ওকে দেখার জন্য বেঁচে আছি। আমার ছেলেটা কি বেঁচে আছে? হীর অবাক হয়ে কেবল শাহরুখ আন্টির কথা শুনতে থাকে। আমি সব সময় দোয়া করি আমার ছেলে বেঁচে থাকুক, আর যদি ও সত্যিই বেঁচে থাকে তাহলে একজন আদর্শ ছেলে হয়ে বেঁচে থাকুক, ওর বাবার মতো নরপশু হয়ে না। হীরের গলা বসে গেছে। শাহরুখ আন্টিকে সে জড়িয়ে ধরে। আন্টি, আমি জানি আমার ভরসা আপনার ছেলে বেঁচে আছেন, আর যার মা এমন একজন আদর্শ নারী, সে কখনোই নরপশু হতে পারে না। শাহরুখ আন্টি এবার কেবল চোখের পানি ফেলাতে থাকেন। হীর তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কেননা তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হীরের নেই। সকাল সকাল ফুরফুরে শরীর এবং মন নিয়ে ইয়াস তার কাজে বসে। সে অপেক্ষা করছে ইরফানের জন্য অফিসে। মনটা বেশ ভালো লাগছে। ইরফান কাজে জয়েন করেছে, তাকে দেখে আর আগের মতো দায়িত্বহীন মনে হয় না। ইয়াস কফিতে চুমুক দিতেই হঠাৎ তার রুমে জ্যোতি প্রবেশ করে। কি খবর ইয়াস? আলহামদুলিল্লাহ, তোমার? আলহামদুলিল্লাহ, ভালোই। আজকে নাকি কার আসার কথা? এখনই আসবে। কেসে? আর কেন আসবে? সে নিজেও একজন বিজনেসম্যান, আমার মতো সেও তার বাবার বিজনেস কাঁধে নিয়েছে। মূলত বিজনেসের কিছু টপিকের জন্যই তার আরেকজন বিজনেসম্যানের সাহায্যের দরকার ছিল, তাই আমি তাকে ইনভাইট করেছি। জ্যোতি মাথা নাড়ে। তখনই ইয়াসের টেলিফোনে কারো কল আসে। ইয়াস টেলিফোন হাতে নিয়ে বলে, আসতে বলো। এরপর সে টেলিফোন রেখে জ্যোতির উদ্দেশ্যে বলে, জ্যোতি, তুমি এখন আসতে পারবে? আমার কাঙ্ক্ষিত সেই ব্যক্তি এসে পড়েছে। জ্যোতি মাথা নাড়িয়ে আচ্ছা বলে উঠে যায়। দরজা খোলার সাথে সাথে সে সামনে পরিচিত একজনকে দেখতে পায়। জ্যোতি তাকে চিনে। পিয়াসার বিয়েতে হীর এবং এই ছেলে পাশাপাশি টেবিলে খেতে বসেছিল। হ্যাঁ, ছেলেটা হীরের মামাতো ভাই। রায়ান জ্যোতিকে পাশ কাটিয়ে ইয়াসের রুমে প্রবেশ করে। রায়ানকে দেখে ইয়াস তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। এরপর দুজনে হ্যান্ডশেক করে বলে, কি খবর? সবকিছু কেমন যাচ্ছে? রায়ান মুচকি হাসে। এই তো বেশ ভালোই, ধন্যবাদ আপনাকে এত বড় সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দেওয়ার জন্য। কোনো ব্যাপার না, আমরা দুজনেই বেশ অল্প বয়সেই বাবার এত বড় বিজনেস হাতে নিয়েছি। এত বড় ব্যবসা সামলানো আমাদের জন্য কষ্টকর হবে, এটাই স্বাভাবিক। যদি আমরা নিজেরাই একে অপরকে সাহায্য না করি তাহলে ব্যবসা কি করে এগোবে?
রায়ান ইয়াসের কথায় বেশ সন্তুষ্ট হয়। বাইরে দিয়ে জ্যোতির মাথায় রায়ানকে দেখে শয়তানি বুদ্ধি জাগে। সে মনে মনে খুশি হয় অবশেষে এত কাছ থেকে সে রায়ানকে দেখতে পেল। প্রায় ঘন্টা খানেকের মতো ব্যবসা নিয়ে আলোচনা করার পর রায়ান ইয়াসের ওপর বেশ খুশি হয়ে যায়। সে বুঝতে পারে ইয়াস ব্যবসার বিষয় বেশ পাকা এবং কঠোর। রায়ান দাঁড়িয়ে যায়, সে ইয়াসকে বারবার ধন্যবাদ দিতে থাকে। ইয়াসও রায়ানের ওপরই খুশি হয়ে যায়। এরপর রায়ান তাকে বিদায় দিয়ে যেতে নিলে হুট করে রায়ান ইয়াসকে প্রশ্ন করে, ইরফানের কি খবর? বেশ ভালোই, ব্যবসার বিষয়ে খুব আগ্রহ দেখাচ্ছে। বিষয়টা আমার জন্য বেশ আনন্দের। এখান থেকে ট্রেনিং নিচ্ছে যাতে বিদেশে গিয়ে কোনো সমস্যা না হয়। ইয়াস প্রচণ্ড অবাক হয়ে যায়। বিদেশ মানে? ইরফান যে অস্ট্রেলিয়া যাচ্ছে তা আপনি জানতেন না? না তো। রায়ান অবাক হয়ে যায়। ইয়াসের মাথায় অবাকের থেকে দুঃখটা বেশি। এত বড় একটা কথা ইরফান রায়ানকে বলতে পেরেছে, তাহলে ইয়াস কি দোষ করেছে? নিজের ভাইয়ের থেকে অন্য মানুষ বুঝি বেশি আপন? ফারজানা খান ড্রয়িং রুমে বসে আছেন। তার সামনে টেবিলে গ্রিন টি রাখা। টিভিতে তিনি আজকের নিউজ দেখছেন। একটু পর 2 তলা থেকে ইরফান নিচে নেমে আসে। ইরফান এসে ফারজানা আন্টির সামনে হাঁটু গেড়ে বসে তার হাতে চুমু দেয়। আমি আসছি মা, অফিসে যাচ্ছি। সাবধান হয়ে যাও বাবা। ঠিক আছে। আর মা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আগে ভাইয়াকে বলবো, তারপর তোমাকে। আচ্ছা। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যায়। ফারজানা খান শান্ত থাকলেও তার মাথায় চিন্তা ঢুকছে। কি এমন কথা বলবে ইরফান? কেননা ইরফান সচরাচর সরাসরি কথা বলে দেয়। কিছুক্ষণ পর বাড়িতে কলিং বেল বেজে। শাহরুখ আন্টি এসে দরজা খুলে দিতেই সামনে 2 জন মহিলাকে দেখতে পায়। একজনকে তিনি চেনেন, হীরের মা, কিন্তু আরেকজন। ফারজানা খান ডেকে ওঠেন, কে এসেছে রে শালু? হাফসাফা। হাফসা রহমান শাহরুখ আন্টির সাথে কুশল বিনিময় করে ভেতরে প্রবেশ করে। তার পাশে থাকা শারমিন সুলতানাও শাহরুখ আন্টির সাথে কুশল বিনিময় করে। ফারজানা খান হাফসা রহমান এবং শারমিন সুলতানাকে দেখে খুশিতে উপচে পড়েন। তিনি শারমিন সুলতানাকে বেশ আগে থেকেই চেনেন। ফারজানা খানের স্বামী মারা যাওয়ার সময়ও তিনি 2 বার এসেছিলেন। এত আত্মীয় স্বজনের মধ্যে শাহরুখ আন্টি তেমন একটা তাকে খেয়াল করেনি। ফারজানা খান শাহরুখ আন্টির উদ্দেশ্যে বলে ওঠেন, উনি শারমিন সুলতানা, রায়ানকে মনে আছে ওর মা। শাহরুখ আন্টি মুচকি হাসেন। তার খুব ইচ্ছে ছিল রায়ানের মাকে দেখার। এখন একজন ছেলের মা হওয়া গর্বের বিষয়। শারমিন সুলতানা খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি পরেছেন। একসময় তিনি রায়ানের বাবার ব্যবসা সামলিয়েছেন, তাই তার ড্রেস সেন্সের ব্যাপারে ক্ষমতা একটু বেশি। ফারজানা খান এবার শারমিন সুলতানাকে বলেন, আপা, ও শালু আমাদের পরিবারের একজন সদস্য, ইরফান আর ইয়াসের আন্টি। শারমিন সুলতানার মনে খানিকটা খটকা লাগে। শালুক নামটা বেশ পরিচিত। শারমিন সুলতানা বলে ওঠেন, আপনাকে একটা প্রশ্ন করব আপা। জি আপা, বলুন। আপনি কি আগে যশোর মধুপুর গ্রামে থাকতেন? জি, আপনি কি করে জানলেন? শারমিন সুলতানার শরীর কেঁপে ওঠে। তার অবস্থা জ্ঞান হারানোর মতো। তিনি নিজেকে সামলাতে না পেরে কিছু একটা ধরার চেষ্টা করে। শালুক আন্টি বলে ওঠেন, আপা ঠিক আছেন? ঠিক আছি আমি। শারমিন সুলতানার হৃদয়ে পাথর জমতে শুরু করে। কি করেন তিনি? তিনি এত পাষাণ হলেন কি করে? সৃষ্টিকর্তা কি তাকে ক্ষমা করবেন? বাড়িতে ঢুকতে রায়ান বেশ জোরে জোরে শারমিন সুলতানাকে ডাকতে থাকে। শারমিন সুলতানা তখন নিজের রুম গোছাচ্ছিলেন। তিনি আজ সারাদিন ইয়াসের বাড়ি থেকে আসার পর মন মরা হয়েছিলেন। রায়ানের ডাকে তিনি দ্রুত গতিতে নিচে নেমে আসতে আসতে বললেন, কি হয়েছে রায়ান, এভাবে ডাকছো কেন? তুমি নাকি আজকে অসুস্থ হয়ে পড়েছিলে? এটা তোমাকে কে বলল? ফারজানা আন্টি তোমাকে কলে পাইনি বলে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছে সুস্থ আছো কিনা। তুমি এত অস্থির হচ্ছ কেন বাবা? প্রেশারটা একটু লো হয়ে গেছিল, এতে এমন বড় কি হলো? রায়ান শান্ত হয়। সে এসে তার মায়ের হাত ধরে। আমার অনেক চিন্তা হচ্ছিল মা। শারমিন সুলতানার বুক ভারী হয়ে ওঠে। তিনি তার ছেলেকে নিয়ে আকাশ সমান গর্ব করতে থাকে।
আমি সুস্থ আছি বাবা, বাসায় এসে একটু বিশ্রাম নিয়েছিলাম, এখন একদম সুস্থ আছি। যাক, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি মা। আর টেনশনে থাকতে হবে না, এবার যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। ধন্যবাদ মা, অনেক ভালোবাসি। আমিও। রায়ান ফ্রেশ হতে উপরে চলে যায়। শারমিন সুলতানাও ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে খাবার প্লেটে নিতে লাগলেন। তার শরীরটা এখনও কাঁপছে। তিনি জানেন একদিন তার পাপের শাস্তি তিনি ঠিকই পাবেন। ঘটনাটা প্রায় ২৬ বছর আগের কাহিনী। শারমিন সুলতানার বিয়ের তখন ৫ বছর চলছে। বিয়ের ২ বছরের মাথা তার প্রথম সন্তান নিউমোনিয়ার কারণে মারা যায়। এতে তিনি এবং তার স্বামী আসিফ রহমান ভেঙে পড়লেও তারা তাদের ভাগ্যকে মেনে নেয়। এরপর সময় যেতে থাকলো। ৩ বছর যাওয়ার পরেও তিনি আর কোনো সন্তানের মুখ দেখতে পারেন না। এতে শারমিন সুলতানা এবং তার স্বামী প্রচণ্ড হতাশায় ভুগতে শুরু করে। কয়েক মাস যাওয়ার পরে শারমিন সুলতানা এবং তার স্বামী ঠিক করেন তারা বাচ্চা দত্তক আনবেন। শারমিন সুলতানা বাধ্য হয়ে তার স্বামীকে কিছু বলতে না পেরে রাজি হয়ে যায়। এরপর আসিফ রহমান তার পরিচিত কয়েকজন লোক এবং তার সেক্রেটারিকে বাচ্চার কথা বলে রাখে। তখন তার সেক্রেটারি গ্রামের বাড়ি যশোরে ছিল। তিনি জানতেন না তার সেক্রেটারি মোহাম্মদ সাগর জুয়া খেলতেন। বন্ধের ছুটিতে গ্রামে গিয়ে তিনি তার অতীতের বন্ধুদের সাথে জুয়া খেলায় মেতে ওঠেন। তিনি জানতে পারেন গ্রামের এক কৃষকের সবেমাত্র কয়েক মাস আগে বাচ্চা হয়েছে। তিনি ভাবতে থাকেন যদি তিনি এই সন্তান তার বসকে দিতে পারেন তাহলে তিনি খুশি হয়ে যেতে পারেন। এছাড়াও ওই কৃষক লোকটির চালচলন এতটাই নিচু ছিল যে সাগর বুঝতে পেরে যায় তিনি চাইলেই তার প্ল্যান সফল করতে পারবেন। অবশেষে জুয়া খেলায় তিনি ওই কৃষকের সন্তানকে দাবি করেন। আর ঠিক তাই হলো। কৃষক লোকটি জুয়া খেলায় হেরে যায়। ফলে তিনি বাধ্য হয়ে তার সন্তানকে সাগর নামের লোকটির হাতে তুলে দেন। নিজের সন্তানকে অপর এক ব্যক্তির কাছে তুলে দেওয়ার সময়ও তার চোখে কোনো প্রকার মায়া দেখা যায়নি। সাগর এতে বেশ অবাক হয়ে গেলেও মনে মনে খুশি হয়ে যায়। এরপর ঢাকায় গিয়ে তিনি ওই বাচ্চাকে আসিফ রহমানের হাতে তুলে দেন। আসিফ রহমানও পাষাণ লোকের মতো সেই সন্তানকে নিজের কোলে রেখে দেয়। কিন্তু শারমিন সুলতানা তাতে ভয় পেয়ে যান। তিনি জিজ্ঞেস করেন বাচ্চাটির বাবা মার কথা। মোহাম্মদ সাগর বাচ্চাটির সকল পরিচয় একে একে দিয়ে দেয়। সাথে এটাও বলে দেয় যে বাচ্চাটির মায়ের নাম শালুক। শারমিন সুলতানা প্রথম রাজি না হলেও তার স্বামী এবং সাগরের কথায় রাজি হয়ে যায়। তিনি একবারও সেই নারীর কথা ভাবেনি যে ৯ মাস কষ্ট করে ছেলেটিকে জন্ম দিয়েছেন। তিনি কেবল স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছেন। আজ ২৬ বছর পর তিনি আফসোস করছেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। তিনি একবার শাহরুখ নামের মহিলাটিকে দেখতে যশোর গিয়েছিলেন, কিন্তু তিনি পারেননি তার কোলের বাচ্চাকে তার হাতে তুলে দিতে। তিনি একজন আদর্শ মা হতে পারলেও পারেননি একজন আদর্শ নারী হতে। সময় তখন রাত ১:৩০ প্রায়। খানবাড়ির আলো পুরোপুরি নিভে গেছে, কিন্তু বাগানের দোলনায় হালকা আবছা আলো দেখা যাচ্ছে। হীর চমকে যায়। অনেকদিন পর সে আবারও বাগানে হাঁটতে এসেছে। সময়ের অভাবে ক্লান্তির কারণে বাগানে আর আসা হয় না। হীর বাগানে আসতেই আবছা আলো দেখতে পেয়ে চমকে ওঠে। সে ধীরে ধীরে সেদিকটা এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় ইয়াশ বসে আছে। আবছা আলোটা তার ফোন থেকে আসছে। আপনি এত রাতে? ইয়াশ চমকায় না, যেন সে জানতো হীর আসবে। ভালো লাগছিল না রুমে, তাই আসলাম। তুমি কি করছো? আমার অবস্থাও আপনার মতো। হীর ইয়াশের পাশে গিয়ে দোলনায় বসে। ইয়াশের চেহারা মন মরা হয়ে যায়। কিছু হয়েছে? ইরফান যে বিদেশ যাচ্ছে তা তুমি জানতে? কিভাবে? রায়ান ভাইয়া বলেছে। ইয়াশ চুপ হয়ে যায়। হীর বলে ওঠে, কি হয়েছে? আমি কি তাহলে শুধু জানি না? ব্যাপারটা এমন না। ও আমাদের কেবল ওর মতামতটা জানিয়েছে, কিন্তু আপনাকে বলবে ভালোবাসে, অনুমতি নিতে, আরো সুন্দর করে বোঝানোর জন্য, যাতে আপনি রাজি হন। ইরফান আপনাকে হুট করে বলেনি আমি রাজি। ইরফান আপনাকে হুট করে বলেনি, আমি জানি, আর বলবেও না, কারণ ও বুদ্ধিমান। ও চেষ্টা করবে গুছিয়ে সবকিছু বলার জন্য। বুঝেছি, কিন্তু আমি ভেবেছিলাম বড় ভাই হিসেবে আমার জানার অধিকার সবার আগে। আপনি ওর বড় ভাই, ও অবশ্যই আপনাকে বলবে আপনার অনুমতি নেয়ার জন্য। আমার বিশ্বাস, আপনি যদি ওকে অনুমতি না দেন তাহলে ও এক পাও নড়বে না। অনুমতি কেন দিব না? অবশ্যই দিব। যদিও বিদেশে গিয়ে নিজের মতো কিছু করতে পারে তাহলে সেটা ওর জন্যই ভালো। হীর মুচকি হাসে। ইয়াশের রাগ ভেঙেছে, এটাই ওর জন্য বেশি। তোমার অবস্থা কি? ভালোই। টি-শার্ট, ওর কি খবর? মোটামুটি। মেয়েটার সাথে এসব না হলেও পারতো।
তা ঠিক, যার কপালে যা লেখা তার কপালে তা তো আসবেই। হয়তো কোনো একদিন ওর জীবনে সুখ আসবে। ইয়াশ হেসে ফেলে। হীর তার দিকে তাকায়, তার হৃদয় কেঁপে ওঠে। কি জাদু আছে তার মধ্যে। দূর থেকেও কাছে চলে আসে সে। হীর মাথায় শক্ত করে হাত দেয়। ইয়াশ একটু চমকে ওঠে। ঠিক আছো? মাথা ভার হয়ে আছে, একটু ব্যথাও করছে। ইয়াশ সামনের দিকে তাকায়। তুমি চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো। হীর ভরকে ওঠে। সে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ এখনো সামনে তাকিয়ে। হীর খানিকটা ইয়াশের কাছে গিয়ে আস্তে করে তার কাঁধে মাথা রাখে। এরপর সে তার চোখ বন্ধ করে দেয়। তার মস্তিষ্কে কিছু কথা। ধোঁকাবাজ প্রেমিক পুরুষদের থেকে বিষাক্ত প্রেমিক পুরুষ ধোঁকাবাজের চেয়ে অতি উত্তম। তারা মানুষের মন নিয়ে খেলা করতে জানে না, তারা জানে বিশ্বের মতো মানুষকে আঁকড়ে ধরতে। সকাল হতেই সূর্যের তীব্র আলো বাগানে এসে পড়ে। ফারজানা খানেরও এখন অনেকটা গরম লাগছে। তিনি আজ অনেক খেটেছেন। আজ হীর বাড়িতে। সে ঠিক করেছে আজকে ফারজানা খানের একটা পরীক্ষা নেবে। ফারজানা খান আগের থেকে পুরোপুরি সুস্থ বললেই চলে। সমস্যা শুধু একটাই, তিনি যখনই কোনো কিছু টেনশন করেন তখনই তিনি অস্থির হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ছটফট করতে শুরু করেন। হীর চেষ্টা করছে তাকে এটা শেখাতে যে কঠিন সময়েও মাথা কি করে ঠিক রাখা যায়। ফারজানা খান বাগানে একটা নরম মাদুর বিছিয়ে বসে আছেন। তার পা দুটো সামনে সোজা করে রাখা। তিনি জানেন না তার পা নাড়ালে কেন তার অসহ্য আর দুর্বল অনুভূতি হয়। বিষয়টা বেশ ক্রিটিক্যাল। হীর তার সামনে বসা। একটু আগেই তার ফিজিক্যাল ডক্টর এসে তাকে আবার হাঁটানোর চেষ্টা করে গেছেন। ফারজানা খানের চেহারা কুঁচকে যায়। আমি আর পারছি না রোগী, আজকে অনেক কষ্ট করেছি। বুঝেছি আন্টি, আজকে আপনাকে অনেক খাটতে হয়েছে। যত দিন যাবে এই খাটুনিটা আরও বাড়বে। ফারজানা খান ঘন ঘন শ্বাস নেন। আপনি কি এখন উঠতে চাচ্ছেন? হীর দীর্ঘশ্বাস নিয়ে ইরফানকে ডাকে। এরপর ইরফান আর হীর দুজনে মিলে ফারজানা খানকে হুইল চেয়ারে বসায়। ইরফান এখনই বের হবে। সে হীর এবং ফারজানা খানের থেকে বিদায় নিয়ে চলে যায়। হীর ফারজানা খানের হুইল চেয়ার নিয়ে সামনে এগোতে থাকে। হীর, আমি কি সত্যি কখন হাঁটতে পারবো? কেন পারবেন না আন্টি? অবশ্যই পারবেন, কিন্তু এই চেষ্টা নিয়ে আপনাকে আফসোস করলে চলবে না। কোনো সাফল্যে পৌঁছানোর আগে সর্বপ্রথম আপনার ব্রেনকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি একদিন এটা ঠিকই পারবো। তাতে কি হয়? এতে আপনার মন সেই সাফল্যে পৌঁছানোর জন্য অস্থির হয়ে ওঠে। আপনি তখন দিনের পর দিন যেই খাটুনিটা খাটছেন এটা গায়ে লাগবে না। আপনার একটাই টার্গেট থাকবে, যে করেই হোক আপনার ইচ্ছা, যে করেই হোক আমার ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে, সাফল্যে আমাকে পৌঁছতেই হবে। ফারজানা খান চোখ বন্ধ করেন। তার স্বপ্ন সে তার ছেলেদের বিয়েতে হারছেন। তিনি তার নাতি নাতনিদের নিয়ে হেঁটে হেঁটে খেলছেন। তার স্বপ্ন কি সে পূরণ করতে পারবে? ইয়াশ অফিসের কাজে ব্যস্ত। ব্যস্ত বলতে ভুল হবে, কারণ সে ব্যস্ত হওয়ার কেবলমাত্র অভিনয় করছে। কারণ তার সামনে ইরফান বসে আছে। ইরফান প্রায় আধা ঘন্টা আগে এসেই বলেছিল, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই। এতটুকুতেই শেষ। ইরফান আর কিছু বলেনি। ইয়াশ তার ফাইল বন্ধ করে ইরফানের দিকে তাকায়। কি বলবি? ইরফান মাথা নিচু করে আছে। ইরফান? ইরফান চমকে ওঠে। হ্যাঁ, কি কি যেন বলবি বললি? ইরফান চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, ভাই আমি জানি না তুমি আমাকে অনুমতি দেবে কিনা, কিন্তু আমি চাই বিদেশে গিয়ে আমার স্বপ্ন পূরণ করে নিজের পায়ে নিজে দাঁড়াতে। ইরফান চুপ হয়ে যায়। শান্ত কণ্ঠে বলে, আশা করি তুমি রাজি হবে। ইয়াশ মুখ গোমরা করে ফাইলে সাইন করতে করতে বলে, ভিসা অ্যাপ্লাই কবে করছো? আহনাফ আজকে করবে, যদি অনুমতি দাও আমি আজকে করব। ঠিক আছে। ইরফানের চোখ জল জল করে ওঠে। মানে তুমি আমাকে অনুমতি দিচ্ছ? ইরফান খুশিতে কিছু বলার আগেই ইয়াশ বলে ওঠে, এই কথাটা আমি বাদে সবাই জানে? নিমিষেই ইরফানের চেহারা মলিন হয়ে যায়। আসলে ভাই আমি বুঝতে পারছিলাম না কি করে তোমাকে সবকিছু বলবো যদি তুমি অনুমতি না দাও। কেন এরকমটা মনে হলো? কারণ আমি জানি তুমি ভাবো আমি একটা অকর্ম, কোনো কাজের না, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি কখনোই
এমনটা ভাবি না আর ভাবতামও না, কারণ আমি জানি তোর অবস্থা কেমন। যতই হোক আমি তোর ভাই তো নাকি? বাবার মৃত্যু তোকে তোর সব স্বপ্ন আশা ভেঙে দিয়েছে, সেটা আমি বুঝতে পারি। তুই মাকে নিয়ে কতটা টেনশনে থাকিস আমি জানি। আমি তোকে ভালোবাসি ইরফান, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তুই কখনোই তোর এই বড় ভাইয়ের ভালোবাসা বুঝতে চাসনি। সবসময় আমাকে ভয় করেছিস। আমাকে এমনটা কেন ভাবিস ইরফান? ইরফান দাঁড়িয়ে গিয়ে দ্রুত ইয়াসের কাছে এসে ইয়াসকে জড়িয়ে ধরে। আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, আমি কখনোই বাবার অভাব বুঝতে পারিনি। কেন আমার স্বপ্ন নিয়ে ভাবো, যেখানে তোমার স্বপ্ন ছিল আকাশ সমান, অথচ নিজের স্বপ্নকে শেষ করে দিয়ে বাবার ব্যবসা হাতে তুলে নিয়েছো। কেন আমাকে নিয়ে এত ভাবো? ইরফানের কথা ইয়াস ঘন ঘন শ্বাস নেয়। সে ইরফানের মাথায় হাত রাখে, মুচকি হেসে বলে, এখনো বাচ্চাদের মতো কান্নার অভ্যাস যায়নি তোর? সকালবেলা পার্কগুলোতে বেশিরভাগ সময় মধ্যবয়স্ক লোকদের আনাগোনা থাকে। তাদের দেখতেও বেশ ভালো লাগে। পার্কের পরিবেশ তখন শান্ত ও শালীন থাকে। ইরফান তখনই ফারজানা খানকে নিয়ে পার্কে ঘুরতে আসে। কয়েকদিন পর তো সে চলেই যাবে। এই সময়টুকু না হয় মায়ের সাথে কাটানো যাক। প্রিয় মানুষদের ছেড়ে দূরে যাওয়ার পূর্বে প্রতিটা সময় স্পেশাল থাকে। ইরফান ফারজানা খানের হুইল চেয়ার ধরে ব্রিজের পাশে হেঁটে বেড়াতে থাকে। হঠাৎ ইরফান থেমে যায়। ধীরে ধীরে সে ফারজানা খানের সামনে এসে হাঁটু গেড়ে বসে। তারপর সে ফারজানা খানের 2 হাত ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করবো মা। ফারজানা খান ইরফানের কপালে মৃদু চুমু দিয়ে বলে, আমিও তোমাকে অনেক মিস করবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, বুঝলি? আমি ফ্রি হলেই সবসময় তোমাকে ভিডিও কল দিব, আর বন্ধের সময় তোমাকে দেখতে আসবো। ফারজানা খান মুচকি হাসেন। তোমাদের 2 ভাইকে নিয়ে সবসময় আমার মনে ভয় কাজ করে। আমি চাই সারা জীবন তোমাদের নিয়ে বেঁচে থাকতে। তোমরা দুজন আমার পাশে থাকলে আর কিছু লাগবে না আমার। ইরফান মুচকি হাসে। হঠাৎ সে বলে ওঠে, তো আমাকে আবার একটা কথা বলি। বলো। ভাইয়াকে বিয়ে দাও, আমি ভাবিকে দেখে বিদেশে যেতে চাই। এতে আমি তোমাকে নিয়ে স্বস্তিতে থাকতে পারবো। বললেই হয়, ইয়াসকে তো রাজি করাতে হবে। জ্যোতিকে তোমার কেমন লাগে? মেয়েটা দারুণ, কিন্তু ইয়াস তো ওকে পছন্দ করে না। সেদিনও বলেছিল জ্যোতিকে নিয়ে যেন এই বাড়িতে কোনো কথা না হয়। তাহলে হির হিরকে বোধ হয় ভাইয়া পছন্দ করে। যদি সত্যি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। হির হয়তো সেরকম কিছু হবে না, তবে তোমার ওকে বোঝাতে হবে। শোনো মা, তুমি চেষ্টা করবে ভাইয়া হিরের মধ্যে যোগাযোগ বজায় রাখার জন্য। সবচেয়ে ভালো হয় হির যদি এই বাড়িতেই থাকে তাহলে। ঠিক আছে। ইরফান ফারজানা খানের 2 গাল ধরে বলে, আবার লক্ষ্মী মা। ফারজানা খান হেসে দেন। তার ছেলের পাগলামি তিনি পছন্দ করেন। রাত 8টা বাজতেই তিনি খান বাড়ির বাগান জলজল করে ওঠে। আজ বাড়ির বাগানে অনেক মানুষ। তারা সকালে ইয়াসের কোম্পানির অংশ। কেউ হয়তো বহু বছর ইয়াসের সাথে ব্যবসায় তাকে সহযোগিতা করেছে, কেউ হয়তো তার সাথে কাজ করেছে। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত আছে রায়ান। সকলকে আপ্যায়ন করার জন্য ইয়াস বিভিন্ন ওয়েটারকে তার বাড়িতে নিয়ে এসেছে। সে চায় না প্রথমবার খান বাড়িতে আসা ব্যবসায়ী এবং চাকুরিজীবীদের যেন আপ্যায়নে কোনো কমতি না থাকে। ইয়াস সকলের সামনে দাঁড়িয়ে এবার বলতে থাকে, সকলকে ধন্যবাদ এতগুলো বছর আমাকে এবং আমার কোম্পানিকে উঁচু পদে নিয়ে যাওয়ায় সাহায্য করার জন্য। এই কোম্পানি ছিল আমার বাবার সকল স্বপ্ন এবং আশা। সে সবসময় চাইতো একসময় তার এই কোম্পানি অনেক উঁচু পদে উঠবে। আজ আমি তার বড় ছেলে ইয়াস খান সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। হয়তো আপনাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। বিশেষ করে আমি কৃতজ্ঞ প্রকাশ করি আমার মায়ের জন্য। আমার মা ফারজানা খানের দোয়া আর সাপোর্ট ছাড়াও হয়তো আমি আজ এই পদে আসতে পারতাম না। সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। ইয়াসের কথা শেষ হতেই সকলে প্রচণ্ড শব্দ করে তালি দিতে শুরু করে। পাশ থেকে জ্যোতি তার এক কলিগকে বলে, রায়ানের ব্যাপারে সব খোঁজ নেওয়া শেষ? জি ম্যাম। রায়ান তার বাবা ও মার একমাত্র সন্তান। রায়ানের বাবা অনেক আগেই সব সম্পত্তি তার সন্তান ও স্ত্রীর নামে লিখে দিয়ে আরেক নারীকে বিয়ে করে বিদেশে বসবাস করছেন। রায়ান ছোট থাকতে
তার মা শারমিন সুলতানাই ব্যবসা সামলিয়েছিলেন। এখন সব কিছু রায়ানের হাতে। বনানীতে তার বিশাল বাড়ি আছে, মনে হয় না কোনো অংশে ইয়াসের থেকে কম। জ্যোতি একটা শয়তানি হাসি দেয়। সে প্ল্যান করে যে যে করেই হোক রায়ানকে নিজের হাতে আনতে হবে। জ্যোতি গিয়ে ওয়েটারকে কাছ থেকে এক গ্লাস জুস নিয়ে রায়ানের দিকে এগোয়। এক্সকিউজ মি। রায়ান তখন বাকি লোকদের সাথে কথা বলছিল। মেয়েলিক কোনো কণ্ঠ শুনতে পেয়ে সে পিছনে ফিরে তাকায়। ইয়েস। এই নিন আপনার জুস। ও ধন্যবাদ। জ্যোতি জুসটা দিতে দিতে ইচ্ছে করে রায়ানের গাড়ি খানিকটা জুস ফালায়। সরি আমি বুঝতে পারিনি, বিশেষ করুন। ইস, জামাটা নষ্ট হয়ে গেল। সমস্যা নেই, ইটস ওকে। কিন্তু জুসের দাগ তো শার্টে লেগে থাকবে। আপনি আসুন আমার সাথে, ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে একটু মুছে নেবেন। রায়ান আর মানা করে না। আসলে এই দাগটা থেকে গেলে তার শার্টের কালারটা নষ্ট হয়ে যাবে। সে জ্যোতির সাথে বাড়ির দিকে এগোয়। পিছন দিয়ে ইয়াস সেদিকটায় তাকিয়ে রয় আর বলে, রায়ান বোকা হয়ে থাকলে জ্যোতির ফাঁদে পড়তে হয়তো তার বেশি একটা সময় লাগবে না। ওয়াশরুমে গিয়ে রায়ান কল ছেড়ে পানি দিয়ে তার শার্টের দাগ ওঠাতে থাকে। অন্যদিকে জ্যোতি একটা রুমাল ভিজিয়ে তার শার্ট মুছতে নেয়। ঠিক তখনই রায়ান তার হাত ধরে রুমালটা নিয়ে নেয়। আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না মিস জ্যোতি। জ্যোতি মুচকি হেসে মাথা নাড়ায়। আচ্ছা আমি বাইরে দাঁড়িয়ে আছি। তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। জ্যোতি মাথা নাড়ায়। তার প্রচণ্ডভাবে রায়ানের কথাগুলো ইগোতে লাগে, তবুও সে হার মানবে না বলে প্রতিজ্ঞা করে। ধীরে ধীরে ইরফান এবং আহনাফের ভিসা রেডি হচ্ছে। দিন যত এগোচ্ছে ইরফানের মন বিষাদে ভরে যাচ্ছে। অন্যদিকে আহনাফ যেন হাঁপ ছেড়ে বাঁচে সময় দ্রুত পার হলে। সে জানে যে সে একটা পাষাণ, এরকম আগে ছিল না সে। এটার জন্য সে হীরকে দায়ী করতে পারে না। সে ভুল ছিল, তার বোনকে সে দেখে রাখতে পারেনি। যদি সে হীরের সঙ্গী হয়ে থাকতো তাহলে হীর এত চুপচাপ হয়ে যেত না। ফারজানা আন্টি তার পা সোজা করে বিছানায় বসে আছেন। তার পাশে হীর তাকে বিভিন্ন প্রশ্ন করছে। সে প্রতিটা প্রশ্ন শোনার পর ফারজানা খানের এক্সপ্রেশনটা কেমন সেটা বোঝার চেষ্টা করছে। তবে হীর আজ খুশি। সে ইকরাম খানের প্রসঙ্গ তোলার পরেও ফারজানা খান হাসি মুখে তার সব উত্তর দিয়েছেন। হীর মনে মনে হেসে ফেলে। সে কি তাহলে তার গন্তব্যের শেষ কিনারায় চলে এসেছে? হয়তো তার এ বাড়ি থেকে বিদায়ের সময় এসে পড়েছে। সবকিছু শেষে হীর দাঁড়িয়ে যায়। ফারজানা আন্টি, আপনি আপনার সকল পরীক্ষায় পাশ করেছেন। আমি আর কোনো কিছুতে সহজে বিরক্ত, রাগ আর আটকে ওঠেন না। সব কিছুকে সহজভাবে নিতে শিখে গেছেন। আপনার মন শান্ত হয়ে গেছে। আপনার শরীর একটা প্রশ্ন শুনেও কাঁপুনি ওঠেনি। ফারজানা খান খুশিতে চমকে ওঠেন। দোয়া করি আপনি সারা জীবন এভাবেই থাকুন, আর আগামীকালই আমি চলে যাব। ফারজানা খানের চেহারা বিষাদে মিলিয়ে যায়। চলে যাবে? জি আন্টি, এসেছিলাম আপনার মানসিক ডক্টর হিসেবে। তবে আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। মা যতটা না আপনার কথা ভালো বলেছিল তার থেকে অনেক ভালো আপনি আন্টি। ফারজানা খান হীরের হাত ধরে। জি ওয়াহিদ, আমি চাই তুমি এই বাড়িতে থাকো সব সময়ের জন্য। এটা সম্ভব না আন্টি। সম্ভব, যদি তুমি ইয়াসকে বিয়ে করে আমার ছেলের বউ হয়ে থাকো। হীর হতবাক। এরকম একটা কথা শুনে সে বিষম খেয়ে যায়। তার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়। বিয়ে, তাও ইয়াসকে? মানে আবার ভালোবাসা? সকাল হতে ইরফান কাজে লেগে পড়েছে। সে হীরকে সাহায্য করছে সব জিনিসপত্র নিচে নামানোর জন্য। সকলেই হীরকে অনেকবার বলেছে অনেক দিন থাকার জন্য, কিন্তু হীর কোনো মতেই রাজি না। ফারজানা খান ড্রয়িং রুমে বসে আছেন, তার মুখ গম্ভীর। সবকিছু নিয়ে যখন হীর আর ইরফান নিচে নামে তখন হীরের নজর যায় ফারজানা আন্টির দিকে। ইয়াস তখন টেবিলে বসে নাস্তা করছিল। হীর গিয়ে ফারজানা আন্টির সামনে বসে। আন্টি আমি যাচ্ছি। যাবেই তো? এই বাড়িতে তো তোমার আপন কেউ নেই, থেকে কি বা করবে? রাগ করবেন না আন্টি, আমি কথা দিলাম ফ্রি হলেই আমি আপনাকে দেখতে আসব। নিজের মনোবল হারাবেন না, আপনি অনেক শক্ত একজন নারী। ফারজানা আন্টি গভীর ভালোবাসে হীরের কপালে চুমু খায়। হীর বেশ অবাক হয়ে যায় এতে।
আমি তোমার আসার অপেক্ষায় থাকবো নীল। হির প্রচণ্ড আবেগ অনুভব করে। সে ফারজানা আন্টির হাত শক্ত করে ধরে।